তো মামা, যেটা এখন বিষয় সেটা হচ্ছে যে তোর, আচ্ছা, আমরা আবার আসলাম আপনাদের সাথে একটু গল্প করতে। আমরা দুই বন্ধু আপনাদের সাথে আজকে একটু গল্প করব। এখন আমাদের আজকের যে গল্পের টপিক সেটা হচ্ছে আপনার বেশি কিছু না, সেটা হচ্ছে বিশ্বকাপ। হে হে। এখন বিশ্বকাপ মোটামুটি শেষের পথে আমরা জানি। এখন বড় বিষয় হচ্ছে যে বিশ্বকাপ তো শেষের পথে, সেটা যেহেতু আমরা জানি, তো বিশ্বকাপে এবার কি এখন কি চলছে বা কি বাকি আছে? যেমন ফ্রান্স মরক্কোকে বিদায় করে দিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে, আর এখন স্পেন আর বেলজিয়াম কি করবে সেটা দেখার অপেক্ষা। এখন হচ্ছে যেটা বাস্তব সত্য সেটা হচ্ছে যে ওর কাছ থেকে শুনি, আমি এত কথা বলতে ভালো লাগতেছে না। মামা বলো তো, স্পেন আর বেলজিয়াম নিয়ে তোমার কি মতামত? আমার কাছে স্পেন আর বেলজিয়ামের মতামত হচ্ছে বেলজিয়াম অনেকদিন পর ঘুম থেকে উঠছে। গ্রুপ স্টেজে তারা মোটামুটি ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠছে সেনেগালের ম্যাচ দিয়ে, তারপরে ইউএস এর ম্যাচে সম্পূর্ণ জাগ্রত অবস্থায় আছে। বেলজিয়াম অনেক সুন্দর ইউএস এর বিপক্ষে 4-1 গোলের একটা জয় তুলে নিচ্ছে। বালুকানের কাহিনীটা বল। বালুকানের কাহিনীটা হচ্ছে বালুকানকে তো মোটামুটি রেড কার্ড দিয়ে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু ফুটবল ইতিহাসে প্রথম ডোনাল্ড ট্রাম্পের কারণে হোক বা ইউএস এর কারণেই হোক তার সাসপেনশন ক্যান্সেল করে তাকে আবার মাঠে ফেরানো হয়েছে, এই আশায় যে সে আসলে হয়তো বা ইউএসএ এবার কিছু একটা বেলজিয়ামকে ছোঁয়াই দিবে সহায় একদম, দিতে কিন্তু পারবে। হিতে বিপরীত বেলজিয়াম ইউএসএ কে এমন শোয়াইছে। ছুঁয়েছে যে এখন একদম। বেলজিয়াম উঠে গেছে। এখন স্পেনের খেলা এখন পর্যন্ত কারো মন কাটতে পারে নাই, মানে স্পেনের যে মূল খেলা যেটা আমরা ইউরোতে দেখছি, গত ইউরোতে যেভাবে দেখছি নিকো উইলিয়ামস এবং হচ্ছে লামিন ইয়ামাল দুই পাশ থেকে এসে প্রত্যেকটা টিমকে পাগল করে দিতেছে, দুই উইং থেকে বল সাপ্লাই আসতেছে, ওরা প্রচুর পরিমাণে গোল করতেছে। কোনো কোনো ম্যাচে 5-4-এর একটা ফ্রান্সের ম্যাচ ছিল, প্রচুর গোল হয়েছে ম্যাচে, এক ম্যাচে 9 গোল। মানে ওরা প্রচুর মনে করেন বল সাপ্লাই দিচ্ছে, প্রচুর ক্রিয়েটিভিটি আসতেছে, প্রচুর সুন্দর মিডফিল্ড হয়েছে, ওদের এলিট মিডফিল্ড ছিল। এখন স্পেনের প্রবলেম হচ্ছে স্পেনের দুইটা উইংয়ে দুইজন থাকে, লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামস। এখন লামিন ইয়ামাল ব্লক থাকে, নিকো উইলিয়ামস খেলে, নিকো উইলিয়ামসরা ব্লক করলে লামিন ইয়ামাল খেলে। এক্স্যাক্টলি। এখন একজনের উপর প্রেশারটা চলে আসতেছে, কারণ আরেকজন ইনজুরিতে আছে, ওইভাবে পারফর্ম করতেছে না। দুইজনের পারফরমেন্সে আপ টু দা মার্ক না। এই পাশ থেকে পেদ্রি, গাভি এরা ট্রাই করতেছে কোনোভাবে হচ্ছে মিডফিল্ডটাকে কোন রকম চালায় এছাড়া নিতে। ফেরান তোরেসের নামটা বলিস নাই, ফেরান তোরেস এবার কিন্তু আলো ছড়াতে পারতেছে না, বা ফেরান ফেরান তোরেস তোরেস একেবারেই বলতে গেলে নিষ্প্রভ হয়ে গেছে। ফেরান তোরেসের সাথে যদি বার্সেলোনা চুক্তি নবায়ন করে তাহলে বার্সেলোনা ফ্যান বার্সেলোনা ছেড়ে দিবে। ফেরান তোরেস এত মানে বাজে স্ট্রাইক, মানে স্ট্রাইকার হিসেবে পরিণত হয়েছে। মানে ওদের স্পেনের কিন্তু ফেরান তোরেস স্ট্রাইকার, কিন্তু ফেরান তোরেসের নাম নাই, ওরজাবেলের নাম আছে, যে হচ্ছে মোটামুটি মানে গোল টোল করতেছে স্পেনের হয়ে আর কি, লাইমলাইট আসতেছে না, বাট আন্ডারডগ হিসেবে সে আর কি গোল করে যাচ্ছে ওইভাবে। আসলে এমবাপ্পে বয়সের কারণে সে একটু ঢাকা পড়ে গেছে। ঢাকা পড়ে গেছে। ডেম্বেলের সাথে ইয়ে করতেছে না, তুলনা করতেছে না, কিন্তু সে মোটামুটি স্পেনের গোল স্কোর করতেছে, স্পেনের গোল সেই এক্স্যাক্টলি। স্কোর করতেছে। কিন্তু বেলজিয়ামের ক্ষেত্রে উল্টা, বেলজিয়াম কিন্তু আবার গোল স্কোর করতেছে, স্পেন গোল কনসিড করতেছে না। এক্স্যাক্টলি। খেলাটা হবে এই জায়গায়। বেলজিয়াম মোটামুটি গত 3 ম্যাচে তোর হচ্ছে 9টা গোল করে ফেলছে। না না, কি নয়টা? না, 12টা গোল, সরি। পাঁচটা, তিনটা, তিনটা চারটা, চারটা 12টা গোল 12টা করছে। করে ফেলছে। গত 3 ম্যাচে বেলজিয়াম 12টা গোল করছে, এইখানে হচ্ছে গত 5 ম্যাচে স্পেন কোনো গোল কনসিড করে নাই। এক্স্যাক্টলি। আর ওই পাশে বেলজিয়ামের কাছে ডিব্রুইনা আছে, সেরা বক্স টু বক্স মিডফিল্ডার। আর হচ্ছে ওদের যে স্ট্রাইকার রমেলু লুকাকু, সে তো ডেফিনেটলি আসবে, বেঞ্চ থেকেও আসতে পারে অথবা সাবস্টিটিউট আছে, শুরুতেও স্টার্টিং এ নামাইতে পারে, যেহেতু শুরুতে এটা একটা নামাইতে বিগ পারে। ম্যাচ। বিগ ম্যাচ শুরু তো মানে নামাইতে হয়তো পারে। শুরুতেও নামা দিতে পারে, পারে যদিও তা এটা আসলে এখনো বলা যাচ্ছে না, বলা শিওর যাচ্ছে না বলা যাচ্ছে না। লাইন আপে চেঞ্জ আসবে কিনা। বাট বেলজিয়াম খুব ভালো কাউন্টার অ্যাটাক করতে পারে, লো ব্লক খেলে কাউন্টার অ্যাটাক করে হয়তো বা খেলার ধরন চেঞ্জ করতে পারে, বা মিডফিল্ডের একটা ইয়ে নিতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা এদেরকে ছাপায় গোলকিপার দুইজনের ম্যাচ। এক্স্যাক্টলি। উনাই সিমন ভার্সেস হচ্ছে থিবো কোর্তোয়া। এক পাশে ওয়ার্ল্ডের বেস্ট ক্লাব, ওয়ার্ল্ড কাপের মানে ক্লাবের রিয়াল মাদ্রিদের বেস্ট গোলকিপার থিবো কোর্তোয়া, আর ভার্সেস ওই পাশে ওনাই সিমন, যে এখন পর্যন্ত কোনো গোল কনসিড করেনি। ওনাই সিমনের এবার ক্লাব পারফরমেন্স ভালো অসাধারণ, ছিল, ইয়াস। ভালো ছিল। কারণ এখন এবারে ওই যে ওদের গোলকিপার নিয়ে একটা ইয়া ছিল যে ডেভিড রায়ারে নিবে নাকি উনাই সিমন্স নিবে, আর একজন ছিল, নামটা মনে আসতেছে না। তো একটা একটা দ্বন্দ্বের মধ্যে ছিল যে আসলে কারে নামাবে, কারণ ডেভিড রায়ও মারাত্মক স্পেনের, আবার উনাই সিমন্স সেও মারাত্মক। তো শেষ পর্যন্ত সিমন্স কিন্তু আসলে প্রত্যেকটা ম্যাচই আর তো এবারের, সিমন্সই ছিল, হ্যাঁ আবার সে এবারের কিন্তু দেখায় দিছে। এইবারের জালবা দেখা দি। এবারের ওয়ার্ল্ড কাপে তোর হচ্ছে R9 কে তো ওইভাবে পাওয়া যাচ্ছে না, R9 এক্স্যাক্টলি। নাই। শুধু কিন্তু আর9 বলতে কি, একেবারে আমরা যদি বিশ্বকাপ তো অনেক দিনের, কিন্তু আমরা যদি সবশেষ যদি সেই 2002 এর পর, কারণ যেহেতু রোনালদো 2002 তে শেষ খেলছে, তারপর সে যে একটা ট্যাগ তার নামের সাথে যে লাগাই ফেলছে যে R9, এটা মানে আমি জানি না, হয়তো বা অনেকে আসতেও পারে বা আপনারা অনেকে অনেকে চিনতেও পারেন, বাট
আমার চোখে এরকম স্ট্রাইকার আজ পর্যন্ত পড়ে নাই, তোমার পড়ছে? না, আমারও পড়ে নাই, ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট পড়ে নাই। এখন এমবাপ্পে ভবিষ্যতে এটাকে নিতে পারে কিনা এটা একটা দেখার বিষয়। আর এমবাপ্পে নাইন। কিন্তু আমরা প্রচুর বুফন দেখছি, প্রচুর বুফন। ইয়েস। এই যে গতকালকের ম্যাচে ফ্রান্স মরক্কোতে, মানে ফ্রান্স জিতে ইয়াসিন গেছে। বুনো ইয়াসিন বুনো শুরুর দিকে যা অসাধারণ, দেখাইছে, অসাধারণ। ইয়াসিন বুনো অসাধারণ। এবং ইয়াসিন বুনো কিন্তু গত ওয়ার্ল্ড কাপেও সে মারাত্মক ছিল। মরক্কো যে সেমিফাইনাল পর্যন্ত গেছে, সব থেকে বড় অবদান ছিল ইয়াসিন বুনোর। সুইজারল্যান্ডের গোলকিপার কলম্বিয়াকে আটকায় দিছে। ওফ। তারপরে হচ্ছে নরওয়ের গোলকিপার হচ্ছে ব্রাজিলকে আটকায় দিছে। তারপরে আমরা যদি বলি ওই পাশ থেকে কেউভারদের গোলকিপার অসাধারণ, 3টা ম্যাচই অসাধারণ, অসাধারণ। তারপরে হচ্ছে স্পেশালি মানে এবার গোলকিপার গুলো অনেক ভালো করতেছে, মানে গোলকিপার গুলো মেইন কথা হচ্ছে কি, অনেক ভালো করতেছে, এবারের বিশ্বকাপটাই না পুরো ভিন্ন রকম। ভিন্ন রকম। মানে আমার, আমি জানি না, বাট আমার একটা মন বলতেছে এবার আর্জেন্টিনাও না, এবার ফ্রান্সও না, সামওয়ান নিউ, মেবি নতুন কেউ একজন বিশ্বকাপটা নিতে পারে। এটা আমার একটা ধারণা বলতেছে, আমি জানি না। মানে আর্জেন্টিনাও বিশ্বকাপ জয়ী, ফ্রান্সও বিশ্বকাপ জয়ী, তারা দুজনই গত আসরে বিশ্বকাপ ফাইনাল খেলছে। আর্জেন্টিনা গতবার চ্যাম্পিয়ন আর ফ্রান্স রানার্স আপ। আর 2018 সালে ফ্রান্স বিশ্বকাপ দিচ্ছে, মানে একটা দল কন্টিনিউয়াসলি ভালো খেলতেছে, ডে বাই ডে তারা আরো গ্রো করতেছে। আর্জেন্টিনাও 2022-এর পর এখন আরো ভালো খেলতেছে এবং তারা আরো সুসংগঠিত টিম। কিন্তু সামহাউ আমার একটা প্রিডিকশন বলতেছে যে আমার মনে হচ্ছে এবার সামওয়ান নিউ ইজ টেকিং দা ওয়ার্ল্ড কাপ। আমি জানি না, আপনার এটা অবশ্যই যদি আপনাদের কোনো মতামত থাকে আমাদেরকে জানাইতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে স্পেন ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, ওয়ার্ল্ড কাপ একটা জিতছে 2010-এ। বাট স্পেনকেও কিন্তু এবার হচ্ছে সবাই অনেক ভবিষ্যৎবাণী যারা করছে, অপটা অনেক উপরে রাখছে, অনেক উপরে রাখছে স্পেনকে। এখন স্পেন সে অনুসারে বেলজিয়ামের এই পরীক্ষা উতরাইতে পারলে নেক্সট পরীক্ষায় ডেফিনেটলি ফ্রান্সের সাথে দেখা হচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কারণ ফ্রান্স প্রথম সেমিফাইনালিস্ট হিসেবে উঠে গেছে। এখন স্পেন কি করতে পারে এই জায়গায় সেটা দেখার বিষয়। আর ওপাশ থেকে নরওয়ে একটা প্যাটার্ন ফলো করে অলরেডি উঠে গেছে। নরওয়ে একটা প্যাটার্নটা আমার মানে, ওরা যে ব্রাজিলের সাথে আসলে যে খেলাটা দিছে, মানে 2002 এর পরে একটা প্যাটার্ন সৃষ্টি হয়েছে যে মানে জাপান নকআউট স্টেজে উঠে এবং উঠে বাদ হয়ে যায়। এখন জাপান নকআউট স্টেজে যার কাছে হারে, ওই টিমকে যে টিম হারায় সেই টিমটাই কাপ জিততেছে। এটা 2002 এবার 2006 হয়েছে, 10-এ হয়েছে, 14-তে হয়েছে, 18-তে হয়েছে, ইভেন 22-এও হয়েছে, এবার 26-এ এটা নরওয়ে করছে। এখন মানে আমি জানি না, আমার বন্ধু আমার সাথে হয়তো মানে আমি কোন দিক কি বলতেছি জানি না। তো যাই হোক, মানে আমরা বলতেছি না যে নরওয়ে হবে, আমরা ওদিকে যাচ্ছি না, কারণ নরওয়ের সাথে খেলা পড়ছে, নরওয়ে এখনো লং ওয়ে বাকি আছে, কারণ নরওয়েকে এখনো হচ্ছে ইংল্যান্ড, তারপরে মানে এই যদি নরওয়ে যদি ইংল্যান্ডের সাথে খেলা, হ্যাঁ নরওয়ে যদি ইংল্যান্ডকে যদি বিট করতে পারে, আর ইংল্যান্ড এবার যে শক্তিতে আছে বা যে পারফরমেন্সে আছে, বেলিংহাম লাস্ট ম্যাচটা দেখছিলি মেক্সিকোর বিপক্ষে, ও একাই খেলছে ভাই, ও 2টা গোলও করছে, কোত্থেকে এসে ঠাপ করে গোল করে দিল, পুরো ম্যাচটা ও খেলছে। কিন্তু মেইন কথা হচ্ছে নরওয়ে যদি ইংল্যান্ডকে হারাইতে পারে, তাহলে আমার বন্ধু খুব খুশি হয়ে যাবে যে অ্যাটলিস্ট আমরা চ্যাম্পিয়নের কাছে আসছি, আমার বন্ধু খুশি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন এই যে আমরা এবার একটু আসি যে স্পেন আর হচ্ছে বেলজিয়াম, এই দুইটা দলের মোটামুটি একটা কমন ফরমেশন আছে, সেটা হচ্ছে 4-2-3-1। দুইটা টিমে এই ফরমেশনটাই খেলে, এবং তাদের দুইটা দলেরই মেইন টার্গেট হচ্ছে যে মিডকে ব্লক করে রাখা, মিডটাকে স্ট্রং রাখা। এবং আপনারা যদি এবার স্পেনের ম্যাচগুলো দেখেন, স্পেনের ম্যাচগুলো প্রত্যেকটা একটু ম্যারমেরে টাইপসের ছিল। তাদের মিডে পেদ্রি, রদ্রি, কিংবা দানিয়েল মো, কিংবা লামিন ইয়ামাল, মানে কারোর মধ্যে না আমার খুব একটা আমি ছন্দটা এবার না পাই নাই, মানে কানেকশনটা ওইভাবে বিল্ড হচ্ছে না ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, বাট ওয়ার্ল্ড কাপের আগে ইউরোতে মারাত্মক ছিল, আনফরচুনেটলি ফাইনালে গিয়ে ইয়ার কাছে ইউরো না, ন্যাশনস লিগে যেটা খেললো সেখানে আবার পর্তুগালের সাথে হারছিল। আর এবার ওরা পর্তুগালকে হারাইয়াই কোয়ার্টারে উঠছে। কিন্তু ম্যাচটা না, মানে ম্যাচটা যে একটা মানে কি বলবো, যে আমার একটা রোমাঞ্চ দিবে বা একটা কিছু একটা দিবে, যে আমাকে মানে বসে আমি দেখতে থাকবো যে কখন মানে কি হচ্ছে, এই গোল বুঝি হলো, এই যে এই বুঝি হলো, এমন কোনো উত্তেজনা পাইনি। মানে গোলের যে চান্সেস ক্রিয়েট করাটা, এক্সিটা খুব কম ছিল, মানে চান্সই কেউ ক্রিয়েট করতেছে না। সেই জায়গাতে যদি আমি বলি যে বেলজিয়ামের জেরেমি ডোকু দারুন, ডি ব্রুইনাও দারুন, টোরসেট সেও দারুন। এখন তাদের যে একটা অস্ত্র হইতে পারে সেটা হচ্ছে কি,
যে কুইপার আর হচ্ছে কি টেলেমান্স, এই দুজনের মেইন দায়িত্বই থাকবে কি লামিন ইয়ামালকে আটকানো। সো লামিন ইয়ামালকে যদি এই দুজন আটকা দেয় তাহলে ওই দিকটায় আপনারা খেয়াল করে দেখবেন তখন দানি অলমো কিছুটা ফাঁকা থাকতেছে। এখন লামিন যদি বল যদি পাস নাই করতে পারে, সাপ্লাই তো লামিন সাপ্লাই ইয়ামাল যদি দিবে, সাপ্লাই যদি না Creativity দিতে লামিন পারে ইয়ামাল create তাহলে করবে। কিন্তু ওলমোর এখানে আসলে কিছু কিছু করতে করার পারবে না। থাকবে না। সো ওখানে ডি ব্রুইনার জন্য একটা স্পেস ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং ডি ব্রুইনা আর ডোকু দুজনের জন্য একটা জায়গাও ক্রিয়েট হয়ে যাচ্ছে। হুম। একটা আবার ঘটনা যদি ঘটা যেতে পারে। শেষের দিকে যদি লাগে এরকম দুই একটা বড় কাউন্টার অ্যাটাক দিতে, সেক্ষেত্রে লুকাকু চলে আসবে। Exactly. কোথা থেকে আসবে, কোত্থেকে গোল করবে লুকাকু, এটা কেউ কেউ বলতে বলতে পারবে না। পারবে না। তো এই জায়গায় বেলজিয়ামের চান্সকে একদম উড়াই দেওয়া যাবে না। আর যেহেতু কোয়ার্টার ফাইনালের ম্যাচ, আমরা কাউকে সেভাবে আগায় রাখতে পারবো না, এক্স্যাক্টলি, আর কাউকে সেভাবে পিছায় পিছিয়ে রাখতে পারবো না। তবে কিন্তু আর লাস্টের যে পরিসংখ্যানটা একটু আমরা যদি বলি যে 1986 সালের বিশ্বকাপে একবার মুখোমুখি হয়েছিল দুই দল, সেবার হচ্ছে আপনার এটাও আপনার নকআউট পর্বের ম্যাচই ছিল। তো সেবার 1-1 গোলে ড্র হওয়ার পরে ম্যাচটা পেনাল্টি টাই ব্রেকারে চলে যায়। সেখানে যাওয়ার পরে স্পেন বেলজিয়ামকে হারায়। এরপর 1990 সালে 2-1 গোলে হারাইছে। আর এরপরে হচ্ছে আপনার 2016 সালে একবার খেলা হয়েছিল, সেটা হচ্ছে Friendly. আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ, প্রীতি ম্যাচ। সেটাতে আবার স্পেন বেলজিয়ামকে হারাইছে। তো অতীত ইতিহাস যদি বলি সেখানে কিন্তু স্পেন আগায় আছে 3 ম্যাচেই। এখন সেই জায়গায় চিন্তা করলে অতীত আর বর্তমান এই দুইটা স্পেন কি একই? না, না, স্পেন না, অনেক আলাদা। স্পেন এখন তো অনেক আলাদা। 2010 সালে যে স্পেন ছিল সেই মাঝখানে স্পেন স্পেনটা হারায় গেছে। মাঝখানে স্পেনটা হারায় গেছে। স্পেন হারায় এখন গেছিল, আবার এই যে তরুণদের স্পেন হাত ধরে নতুন করে আবার লামিন জ্বলতেছে। ইয়ামাল, নিকো উইলিয়ামস এবং হচ্ছে দানি তারপরে অলমো, পেদ্রি, পেদ্রি, গাভি এগুলা, তারপরে কুকুরেলা, যে রদ্রি, এদেরকে রদ্রি। নিয়ে একটা চমৎকার একটা স্পেন। কিন্তু বিশ্বকাপে না, এটা একটা এমন একটা জায়গা যে এখানে আসলে মানে বলা যায় না কি হচ্ছে। যেমন এবার আমরা অনেকগুলো ম্যাচই দেখছি, কেপ ভার্দে কি করছে, কলম্বিয়া তারপরে সুইজারল্যান্ডের কলম্বিয়া ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গেছে, সুইজারল্যান্ডের কাছে হেরে গেছে, মানে তারপরে সুইজারল্যান্ড উঠে গেছে, জার্মানিরে হারায় দিছে কে প্যারাগুয়ে। প্যারাগুয়ে। আবার এই সব থেকে বড় সত্য যে আমরা যে বলতেছি যে ফ্রান্সকে আটকাবে কে, প্যারাগুয়ে কিন্তু আটকায় দিছিল প্রায়। অলমোস্ট প্যারাগুয়ে একটা ভালো প্যারা দিছে ফ্রান্স, ঠিক আছে, ভালো একটা প্যারা দিছে। তো আসলে এইবার এই ম্যাচটা অনেক বেশি, মানে যেই টিমটা এবার যাবে তাদের জন্য তো একটা কঠিন পরীক্ষা, এটা মানে থাকতেছেই, তার সাথে তাদের খেলা হবে ফ্রান্সের সাথে। সো একটা মানে বড় কিছু একটা হবে, মানে এখন সেটা দেখার অপেক্ষা আসলে কি হয়। তুই So, কাকে আগায় রাখতেছিস? আমার কাছে আমি বেলজিয়ামকে আগে রাখবো। আচ্ছা, আর আমি হচ্ছে সবকিছু চিন্তা ভাবনা করে রিসেন্ট ফর্ম বা যাই হয়ে যাক না কেন, আমার কাছে মনে হচ্ছে কেন জানি স্পেন এই পরীক্ষাটা উতরায়া যাবে, 1 গোলে হলেও বা ট্রাই বেকারে যায় হলেও উতরায়া যাবে। তো সেটা দেখা যাক কি হয়। ততক্ষণ আমরা সবাই একসাথে খেলাটা দেখবো, এনজয় করব। আর যদি আপনাদের আমাদের এই কথাগুলো নিয়ে যদি কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। সো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বিয়ন্ড অন সাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।